হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে ক্লাস 12-এর বিজনেস স্টাডিজটা পড়াবো। ঠিক আছে, বিজনেস স্টাডিজের যেই চ্যাপ্টারটা পড়াবো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ঠিক আছে, এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আমরা অলরেডি দুটো কোশ্চেন কভার করে ফেলেছি। সেটা হচ্ছে তোমাদের হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল, মানে কনসেপ্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল পড়িয়েছি আর টাইপস অফ ওয়ার্কিং ক্যাপিটাল পড়িয়েছি। আজকে আমরা পড়াবো কি, আজকে আমরা পড়াবো অপারেটিং সাইকেল। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের ভালো করে বুঝতে হবে অপারেটিং সাইকেল জিনিসটা কি। ঠিক আছে, অপারেটিং সাইকেলের আরেকটা নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, তো কেউ কেউ এটাকে বলে মানি ব্লক পিরিয়ড অফ ওয়ার্কিং ক্যাপিটাল। এই কনসেপ্টটা তো এখন আছে। আবার তোমরা যখন কলেজে পড়বে, কলেজে একটা সাবজেক্ট আছে, যার সাবজেক্টের নাম হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিকম 6 সেমিস্টারে আছে, তখন এই কনসেপ্টটা পেয়ে যাবে। সেখানে ওয়ার্কিং ক্যাপিটাল বলে একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের মধ্যে এটা পেয়ে যাবে। এটা আমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এছাড়াও তুমি যত প্রফেশনাল কোর্স করো না কেন অপারেটিং সাইকেলের কনসেপ্টটা পেয়ে যাবে। তো তোমাদের ভালো করে বলে দিচ্ছি, তোমরা যারা এই চ্যানেল নতুন, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও। কেননা তোমরা দেখতে পারবে এই চ্যানেলে ক্লাস 11 থেকে শুরু করে আপ টু বিকম সমস্ত চ্যাপ্টার, অর্থাৎ অ্যাকাউন্টেন্সি বলো, যত প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের শুরু থেকে শেষ অবধি সমস্ত ভিডিও আছে। এবং ইতিমধ্যে ক্লাস 12-এ তোমাদের অ্যাকাউন্টেন্সি বলো, কস্ট ট্যাক্স বলো, সমস্ত ভিডিও আপলোড করা আছে। তো তোমরা কী করে দেখবে, চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, ক্লাস 12-এর সিরিজ আছে, ক্লাস 11-এর সিরিজ আছে, অ্যাকাউন্টেন্সির সিরিজ আছে, কস্ট ট্যাক্স সিরিজ আছে, সব দেখতে হবে। সমস্ত কিছু এখানে ডিটেলসে পেয়ে যাবে। তো যাই হোক, এই কনসেপ্টটা বোঝার আগে তো বলেইছি, তোমরা পারলে এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দিও। তো এখন আমরা কি আলোচনা করব, এখন আমরা অপারেটিং সাইকেল বা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটা নিয়ে আলোচনা করব। টপিকটার নাম কি, টপিকটার নাম দেখতে পাচ্ছ অপারেটিং সাইকেল। অপারেটিং সাইকেল, একটা জিনিস মাথায় রাখো, অপারেটিং সাইকেল, আর একটা নাম ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, আর একটা নাম কি বললাম, মানি ব্লক পিরিয়ড অফ ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বলছে। দেখবে সাইকেল মানে কি, চক্র আকারে ঘুরতে থাকবে, গোল আকারে ঘুরতে থাকবে। তো এটাও দেখতে পাচ্ছ, আমি এগুলো সব বোঝাবো। তো অপারেটিং সাইকেল জিনিসটা কি, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বলছে অপারেটিং সাইকেল বলছে ইট ইজ আ টাইম ডিউরেশন। ঠিক আছে, ইট ইজ আ টাইম ডিউরেশন। এক্সামে কি লিখতে হবে সব বলে দেবো, এক্সামে কি লিখতে হবে, কিন্তু এখন ব্যাপারটা বুঝে নাও, কনসেপ্টটা আগে বোঝো জিনিসটা কি। একবার বুঝতে পারলে নিজে থেকেই লিখতে পারবে। বলছে ইট ইজ আ টাইম ডিউরেশন। অপারেটিং সাইকেল জিনিসটা কি বলছে, অপারেটিং সাইকেল হচ্ছে একটা টাইম ডিউরেশন, একটা টাইম। কিসের টাইম, ফর কনভার্সন অফ ক্যাশ ইনটু ক্যাশ। অর্থাৎ আজকে ধরো বিজনেসে ধরো আমি 10,000 টাকা লাগিয়েছি, ওই 10,000 টাকা কত দিনে তুলতে পারবো, সেই ডিউরেশনটাকেই বলছে অপারেটিং সাইকেল। আবার বলেইছি ব্যাপারটাকে ইন ডিটেলসে বুঝবো। আজকে ধরো ব্যবসায়, ধরো আজকে আমি 10,000 টাকা লাগালাম, ওই 10,000 টাকা কত দিনে টাকাটা তুলতে পারবো, অর্থাৎ রোল হবে। তো 10,000 ব্যবসায় যখন টাকাটা লাগাবো, ওই টাকাটা তো ব্যবসায় রোল হবে, ওই রোল হওয়ার পর কতদিনে ওই টাকাটা তুলতে পারবো, ওটাই হচ্ছে অপারেটিং সাইকেল। সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, যেটা আমি বলি মার্কার পেন। সাপোজ ধরো আমার একটা বিজনেসের মার্কার পেন, আমি ধরো অনেক মার্কার পেন তৈরি করতে চাই, আমি ধরো প্রচুর মার্কার পেন তৈরি করতে চাই। তো কি করতে হবে, তো মার্কার পেন তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, তোমাকে মার্কার পেন তৈরি করার জন্য, মার্কার পেন তৈরি করতে যে সমস্ত কাঁচামাল লাগবে সেই সমস্ত কাঁচামাল কিনতে হবে। তো কাঁচামাল কিনতে বেশ কিছু খরচ হবে। এবার মার্কার পেনগুলো তৈরি করবে কে, নিশ্চয়ই কোনো ওয়ার্ক, মানে লেবাররা তৈরি করবে। ঠিক আছে, তার জন্য কিছু খরচ হবে, আবার যেখানে তৈরি করা হবে সেখানে আনুষঙ্গিক কিছু খরচ আছে। এই সমস্ত টোটাল খরচ করা হবে। সাপোজ মানলাম মার্কার পেন তৈরি করার জন্য আমি 20,000 টাকা লাগিয়েছি, 20,000 টাকা লাগিয়েছি, তার মানে এই 20,000 টাকা কত দিনে তুলতে পারবো, ওই টাইম পিরিয়ডটাকে বলছে অপারেটিং সাইকেল। ওই টাইম পিরিয়ডটাকে বলছে, অর্থাৎ আজকে আমি যত টাকা লাগাবো সেই টাকাটা কত দিনে রিকভার করতে পারবো, সেটাই হচ্ছে অপারেটিং সাইকেল। ব্যাপারটা বুঝতে হবে আমাকে, আজকে আমি 10,000 টাকা বা 20,000 টাকা লাগালাম, কতদিন পর ওই 20,000 টাকায় চলে আসবে, সেটাই হচ্ছে অপারেটিং সাইকেল। তো ব্যাপারটা বোঝাবো। ব্যাপারটা যদি বুঝতে হয় একটা এক্সাম্পলে চলে আসো। সাপোজ ধরো আমার একটা ফার্নিচারের দোকান আছে, কিসের দোকান আছে, ফার্নিচারের দোকান আছে। যেই ফার্নিচারের দোকানে আমি খুব নতুন ফার্নিচার তৈরি করি। ঠিক আছে, খুব খুব উন্নত মানের ফার্নিচারগুলো তৈরি করি। তো কী করতে হয়, ফার্নিচার তৈরি করতে গেলে আমার কী লাগবে, ফার্নিচার ব্যবসায় আমাকে প্রথমে দেখো, যে কোনো ব্যবসা করতে গেলে বিজনেসে তো ক্যাশ নিয়ে আসতেই হবে, তো ক্যাশ নিয়ে এসছি। আর একটা কথা, ফার্নিচার তৈরি করতে গেলে আমার কী লাগবে, স্যার ফার্নিচার তৈরি করতে গেলে কাঠ লাগবে, অর্থাৎ আমাকে মার্কেট থেকে কাঠ পারচেস করতে হবে, উড পারচেস করতে হবে। তা আমরা কাদের থেকে পারচেস করি, সাপ্লায়ার থেকে, অর্থাৎ কাঠ যারা সাপ্লাই করে তাদের থেকে পারচেস করব। ঠিক আছে,
তাদের থেকে কাঠ পারচেস করব। তাহলে সাপোজ ধরো যাদের থেকে কাঠ পারচেস করছি তাদের কাছে চলে গেলাম, গিয়ে বললাম আমার কাঠ লাগবে, আমি ফার্নিচারের বিজনেস করছি, আমার কাঠ লাগবে। তো আমি হয় গিয়ে বলতে পারি, আদারওয়াইজ আমি ফোনে বলতে পারি। তো আমি যে তাদের কাছে গিয়ে বলি বা ফোনে বলি, তাদের কাছে যদি কাঠ না থাকে তাহলে আমাকে দেবে কি করে? তাহলে ওরা আমাকে কিছুটা টাইম চেয়ে নেবে, বলবে স্যার আপনাদের কাঠটা দিতে বেশ কিছুদিন টাইম লাগবে, ঠিক আছে, বেশ কিছুদিন টাইম লাগবে, কাঠটা বেশ কিছু টাইম লাগবে। এবার ধরো ওরা 10 দিনের মধ্যে ধরো কাঠটা আমাকে পৌঁছে দিল, তা কাঠটা আমি কোথায় রাখবো? কাঠটা আমি রাখবো আমার গোডাউনে, মানে স্টোর করব, কাঠটাকে স্টোর করব। বলছি স্যার কাঠটা স্টোর করবেন কেন? আপনি ফার্নিচার তৈরি করবেন না? আরে আমার তো ফার্নিচার তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে, প্রোডাকশন ম্যানেজার যতক্ষণ না আমাকে ফোন করে বলবে কাঠ দেওয়ার জন্য, আমি কেন কাঠ দেবো? আমি যদি কাঠ দিয়েই দিই, কাঠটা কিনে এনে সাপ্লায়ার থেকে কাঠটা কিনে এনে যখন কাঠটা যদি ওকে দিয়েই দিই, তাহলে ওর কাছেও তো কাঠটাই পড়ে থাকবে, কারণ ওর কাছে সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল আছে, আমি কেন দেবো কাঠটা? তাহলে কাঠটা কি করতে হবে? কাঠটা আমার গোডাউনে স্টোর করতে হবে। তার মানে গোডাউনে স্টোর করবো মানে টাকাটা আমার আটকে রইলো। এবার ওই প্রোডাকশন ম্যানেজার যখন আমাকে ফোন করে বলবে স্যার কাঠ শেষ হয়ে গেছে, আপনি ম্যাটেরিয়াল মানে কাঠ পাঠান, তা আমি ওকে কাঠ পাঠাবো। এবার কাঠটা পাঠাবো, ও কাঠটাকে কাটবে, কাঠটাকে পালিশ করবে, ঠিক আছে, কাঠের মধ্যে পেরেক পুঁতবে, তারপর ফিনিশিং টাচ দেবে। এটা করতে বেশ কিছু সময় লাগবে, অর্থাৎ ওই কাঠ থেকে ফার্নিচার তৈরি করতে ওকে বেশ কিছুদিন সময় লাগবে, ঠিক আছে। তো মানলাম কাঠ থেকে ফার্নিচারটা তৈরি হয়ে গেল, তৈরি হয়ে গেলে কোথায় পাঠাবে? ওটা স্টোরে পাঠাবে, স্টোর না কি বলবো, শপে পাঠাবে, শপ, দোকান, শোরুমে পাঠাবে। তা শোরুমে যখন কাঠ মানে ফার্নিচারটা যখন শোরুমে পাঠাবে, ফার্নিচারটা শোরুমে পাঠানোর সঙ্গে সঙ্গে কি ফার্নিচার বেচা হয়ে যাবে? ফার্নিচারটা শোরুমে পাঠাবে, কাস্টমার আসবে, দেখবে, পছন্দ হবে। বা আমি আজকে শোরুমে ফার্নিচারে রাখলাম, তা আজকেই ফার্নিচার বেচা হবে এমন কোনো কথা আছে? কি করে বেচা হবে স্যার? এখন লকডাউন পিরিয়ড, দোকানে কাস্টমার আসছেই না, তাহলে ফার্নিচারটা পড়ে রইলো। 10 দিন 15 দিন পর কাস্টমার আসলো, দেখে পছন্দ হলো, তারপর ও নিয়ে গেল। তা কাস্টমার যে সঙ্গে সঙ্গে যে ফার্নিচার নেবে, সঙ্গে সঙ্গে পেমেন্ট করবে, এমন কি গ্যারান্টি আছে? এমন তো কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ কাস্টমার তো আমার থেকে ধারেও কিনতে পারে, কাস্টমার তো বলতে পারে যে স্যার আপনার থেকে ফার্নিচারটা আজকে নিয়ে যাচ্ছি, আমি আজ থেকে 2 মাস পর পেমেন্ট করবো। তাহলে এই কাজগুলো করতে তো অনেকটা টাইম লাগছে, তারপর কাস্টমার 2 মাস পর টাকা দেবে, তারপর আমার হাতে টাকা আসবে। তার মানে আমি ক্যাশ টাকা প্রথমে ইনভেস্ট করেছিলাম, তারপর ঘুরে 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 টাকাটা আসলো। এটা করতে টোটাল কতদিন সময় লাগছে? এটাকেই বলে অপারেটিং সাইকেল। খুব ডিটেলসে বুঝবো, আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। তো আমার কাছে আমি দুটো কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি। যদি আমি আমার সাপ্লায়ার থেকে যদি ম্যাটেরিয়াল যদি ক্যাশে কিনি তাহলে কি হবে, আর যদি ধারে কিনি তাহলে কি হবে, দুটো কনসেপ্ট বোঝাবো। খুব ইজি জিনিস, বোঝার চেষ্টা করো। এটা লেখা আছে ক্যাশ। বিজনেস শুরু করার সময় ক্যাশ নিয়ে এসছি। এবার ক্যাশ নিয়ে এসছি, আমি তো কোনো একটা প্রোডাক্ট তৈরি করবো, প্রোডাক্ট তৈরি করতে গেলে আমাকে ম্যাটেরিয়াল কিনতে হবে। তো ধরো আমি ক্যাশ টাকা দিয়ে ম্যাটেরিয়াল কিনলাম, তো ম্যাটেরিয়াল কিনে কোথায় রাখবো? আমার স্টোরে রাখবো, কারণ যতক্ষণ না পর্যন্ত আমার প্রোডাকশন ম্যানেজার আমাকে জানাবে ততক্ষণ তো আমি ওকে ম্যাটেরিয়াল দেবো না। তাহলে যতক্ষণ না পর্যন্ত আমাকে প্রোডাকশন ম্যানেজার জানাবে তো ততক্ষণ আমাকে ম্যাটেরিয়াল স্টোর করে রাখতে হবে। তো ম্যাটেরিয়ালটা আমি আমার গোডাউনে স্টোর করে রাখলাম, যখন আমাকে জানালো তখন আমি ম্যাটেরিয়ালটা পাঠাবো। কাকে পাঠাবো? ফ্যাক্টরিতে পাঠাবো। তো সেখানে কাজকর্ম হবে, হতে যাই ম্যাটেরিয়ালটা পাঠাবো। এবার ওখানে যে সমস্ত প্রোডাক্টটা ফিনিশড হতে তো অনেকটা টাইম লাগবে, ঠিক আছে। তাহলে প্রথমে স্টোরে কিছুদিন ম্যাটেরিয়াল আটকে থাকলো, তারপর স্টোর থেকে যখন প্রোডাক্টটা তৈরি হবে সেখানেও কিছুদিন আটকে থাকলো। তারপর প্রোডাক্ট ফিনিশড হয়ে যাওয়ার পর আমার গোডাউন বা বলতে পারো শোরুমে মানে তোমার স্টকটা অনেকদিন আটকে থাকলো, অর্থাৎ ফার্নিচারটা অনেকদিন আটকে থাকলো, ঠিক আছে। তো তারপর কাস্টমারকে যে গুডস বেচবো, অর্থাৎ কাস্টমারকে যে ফার্নিচারটা বেচবো, সে আমি তো ক্যাশেও বেচতে পারি, আবার ক্রেডিটেও বেচতে পারি। যদি তাকে ধারে বেচে কাস্টমার বলতে পারি যে স্যার এখন তো আমার কাছে টাকা নেই, আমি আজ থেকে 2 মাস পর আপনাকে পেমেন্ট করে দেবো, বলতেই পারে আমাকে। তার মানে 2 মাস পর আমি টাকা পাবো। তার মানে এই কাজগুলো একটা সাইকেলের আকারে প্রবাহিত হলো না, একটা সাইকেলের আকারে একটা ফ্লো হলো। এটাই হচ্ছে অপারেটিং সাইকেল। এই ডিউরেশনে এই যে যতটা সময় লাগলো, তা আমি বলে দিচ্ছি কতটা সময় লাগছে। আচ্ছা সময়টা আগে বলি, তারপর পরে বলছি, ঠিক আছে। সময়টা লাগবে এখানে করতে। এবার আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, যদি আমি ম্যাটেরিয়াল যদি সাপ্লায়ার থেকে ধারে কিনি তখন কি হবে। তো আমি এটা ক্রেডিটার্স, অর্থাৎ যে আমাকে ম্যাটেরিয়াল সাপ্লাই করে তার থেকে আমি ধারে ম্যাটেরিয়াল কিনেছি। কি করেছি? তার থেকে আমি ধারে ম্যাটেরিয়াল কিনেছি, ম্যাটেরিয়াল কিনে কি করলাম? স্টোরে রাখলাম। অর্থাৎ আমার আমি স্টোর থেকে ক্রেডিটার্সকে ফোন করে বললাম যে আমার ম্যাটেরিয়াল শেষ হয়ে ম্যাটেরিয়াল লাগবে। ও বলছে স্যার ওয়েট করুন, 10 দিন লাগবে। 10 দিন আগে ম্যাটেরিয়াল আপনাকে দিতে পারবো না। 10 দিন আগে কিন্তু ম্যাটেরিয়াল দিতে পারবো না, আমাদের ম্যাটেরিয়াল নেই,
ঠিক আছে? তো সাপোজ ধরো ও 10 দিন পর আমার স্টোরে ম্যাটেরিয়ালটা পাঠালো। এইবার যতক্ষণ না পর্যন্ত এই ধরো একটা প্রোডাকশন হাউস, এখানে প্রোডাকশন হয়, তো প্রোডাকশন হাউস থেকে প্রোডাকশন ম্যানেজার আমাকে ফোন করে যতক্ষণ না জানাবে আমি ততক্ষণ ওকে মাল পাঠাবো না। সাপোজ ধরো আমার এখান থেকে এখানে মাল আসতে 10 দিন লাগলো, আর প্রোডাকশন ম্যানেজার ধরো 10 দিন পর জানালো আমাকে ম্যাটেরিয়াল পাঠানোর জন্য, তাহলে কতদিন হলো? 20 দিন। অর্থাৎ 20 দিন ম্যাটেরিয়াল কোথায় ছিল স্যার? 20 দিন ম্যাটেরিয়ালটা স্টোরে ছিল, স্টোরে 20 দিন ম্যাটেরিয়াল স্টোরে ছিল, ম্যাটেরিয়ালটা 20 দিন স্টোরে ছিল। তার মানে এখানে তোমার টাকাটা আটকে থাকলো কি থাকলো না? টাকাটা আটকে থাকলো। তারপর এখানে প্রোডাকশন হাউসে যখন চলে গেল, ম্যাটেরিয়াল চলে গেল, ওখানে প্রোডাকশন করা হবে, প্রোডাকশন করতে টাইম পিরিয়ড লাগবে, মেনে নিচ্ছি 15 দিন টাইম লাগলো, 15 দিন টাইম লাগলো। তার মানে এখানেও 15 দিন টাকা আটকে থাকলো, এখানে 20 দিন টাকা আটকে থাকলো, এখানে 15 দিন টাকা আটকে থাকলো। তারপর মালটা তৈরি হয়ে যাওয়ার পর, প্রোডাক্টটা তৈরি হয়ে যাওয়ার পর, মানে ফিনিশড হয়ে যাওয়ার পর আমরা কোথায় পাঠাবো? শপে পাঠাবো। ঠিক আছে, মানলাম শপে আমার এই প্রোডাক্টটা, যে শপে পাঠালেই তো প্রোডাক্ট বিক্রি হবে কথা নেই। তোমরা কত দোকানে যাও, দোকান থেকে অনেক ফার্নিচার আছে, তো সব কি ফার্নিচার সঙ্গে সঙ্গে পাঠানোর সঙ্গে সঙ্গে বিক্রি হয়? কোনোদিন বিক্রি হয় না, বেশ কিছু টাইম লাগে। ঠিক আছে, বেশ কিছু টাইম লাগে। সাপোজ ধরো দোকানে 30 দিন ধরে মালটা পড়ে আছে, তাহলে 30 দিন ধরে টাকাটা আটকে রইলো, তাহলে এখানে কদিন? 20 দিন টাকা আটকে রইলো, 15 দিন, টোটাল 35 দিন টাকা আটকে রইলো, এখানে 30 দিন। ঠিক আছে, 35 আর 30 কত হচ্ছে? 65 দিন টাকা আটকে রইলো। তারপর কাস্টমার আসলো, পছন্দ হলো, কাস্টমার ওটা কিনে নিয়ে গেলো। এবার কাস্টমারকে টাকা চাইছি, কাস্টমার বলছে স্যার এখন তো টাকা নেই, আমি আপনাকে ক মাস পর টাকা দেবো, আমি আপনাকে 1.5 মাস মানে 45 দিন পর টাকা দেবো, তাই তো? তার মানে টাকাটা আবার আটকে থাকলো, 45 দিন পর টাকা পাবো। তার মানে কতদিন পর টাকা পেলাম? এখানে 20 দিন, 15 দিন, ঠিক আছে, 20, 15, 30, তাহলে 20 আর 15 35, 35 আর 30 65, 65 আর 45 কত হচ্ছে? 65 আর 45 হচ্ছে 65 আর 5 70, 70 যদি 110, মানে 110 দিন পর টাকা পাচ্ছি। আজকে যেই টাকাটা খরচ করছি সেই টাকাটা আমি 110 দিন পর পাচ্ছি। ঠিক আছে, তো 110 দিন পর পাচ্ছি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তারপর এই যে টাকা পেলাম সেখান থেকে তো আমাকে আবার ক্রেডিটার্সকে পেমেন্ট করতে হবে। তবে ক্রেডিটার্সকে আমি একটা কন্ট্যাক্ট করেছিলাম, ক্রেডিটার্সকে বলেছিলাম দেখো এখন তো টাকা দিতে পারছি না, আমি তোমাকে 30 দিন পর টাকা দেবো। অর্থাৎ ওর থেকে 30 দিনের কিছু অ্যাডভান্টেজ পেয়ে গেছিলাম। তো এটাই এখানে বলছে অপারেটিং সাইকেলটা কি করে বের করব। অপারেটিং সাইকেলটা কি হচ্ছে, এখানে 20 দিন আর 15 দিন, দেখো 20 যোগ 15 35 যোগ 30 কত হচ্ছে? 65 যোগ 45, ঠিক আছে, 110। 110 থেকে এই 30টা বাদ দেবো, বাদ দিয়ে কত হচ্ছে? 80 দিন। এটাই হচ্ছে আমাদের অপারেটিং সাইকেল। অর্থাৎ এই 80 দিনে এই যে 80 দিন করলাম না, এই 80 দিন আমার বিজনেসটা করে কন্টিনিউ করতে হবে। তার জন্য তো আমার পর্যাপ্ত টাকা লাগবে। কত টাকা লাগবে? ঠিক আছে, কত টাকা লাগবে সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। আর কত দিনের টাকা অ্যারেঞ্জ করে রাখতে হবে? 80 দিনের টাকা। এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। তো আশা করি বুঝতে পেরেছো। এখানে এক একটা করে পয়েন্টের নাম লিখে দিচ্ছি। আর মানে কি বোঝাচ্ছে? আর মানে র ম্যাটেরিয়ালস, আর মানে র ম্যাটেরিয়ালস কনভার্সন পিরিয়ড, র ম্যাটেরিয়ালস কনভার্সন পিরিয়ড, বা কেউ এটাকে বলতে পারে র ম্যাটেরিয়াল স্টোরেজ পিরিয়ড বলতে পারে। র ম্যাটেরিয়াল স্টোরেজ পিরিয়ডই লেখো, র ম্যাটেরিয়াল স্টোরেজ পিরিয়ড। WIP মানে হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, লেখো ওয়ার্ক ইন প্রোগ্রেস কনভার্সন পিরিয়ড। ঠিক আছে তো। তারপর F মানে হচ্ছে ফিনিশ গুডস, ফিনিশ গুডস হোল্ডিং পিরিয়ড, ফিনিশ গুডস হোল্ডিং পিরিয়ড। তারপর ডি মানে হচ্ছে ডেটার্স কালেকশন পিরিয়ড, ডেটার্সের থেকে টাকা কালেক্ট করতে হবে, তাই লিখবো ডেটার্স কালেকশন পিরিয়ড। ঠিক আছে তো। তারপর সি মানে ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড। তা আমাকে যদি কখনো কোশ্চেন করে যে অপারেটিং সাইকেল বের করার ফর্মুলাটা কি, তখন তোমরা বলবে এই যে আর প্লাস WIP প্লাস A প্লাস D মাইনাস C। ঠিক আছে তো। আজকে যেই টাকাটা নিয়ে আসছি সেই টাকাটা দিয়ে প্রথমে ম্যাটেরিয়াল পারচেস করব। ঠিক আছে, ম্যাটেরিয়াল পারচেস করো, ম্যাটেরিয়াল পারচেস করে আমি আমার স্টোরে রাখবো। যখন আমাকে জানাবে ম্যাটেরিয়াল দিতে তখন ম্যাটেরিয়াল দেবো, বেশ কিছুটা সময় পর আমাকে জানাবে, তাই তো। তাই এই দুটো যোগ করবো, এটাতে প্রোডাকশান করছে। তারপর গুডসটা ফিনিশড হবে, ফিনিশড হওয়ার পর গুডসটা কোথায় থাকবে? তোমার শোরুমে থাকবে। গুডসটা আটকে থাকবে, টাকাটা আটকে থাকছে। অর্থাৎ এখানে বলতে চাইছি যে আর ক্যাশ ইনটু ক্যাশ, ক্যাশটা কতদিন, আর এখানে ক্যাশটা খরচ করছি,
ঠিক আছে, এখানে ক্যাশটা আমি ইনভেস্ট করছি, কতদিন পর এই ক্যাশ টাকাটা আমি এবার তুলতে পারবো, এটাই হচ্ছে অপারেটিং সাইকেল। ঠিক আছে, তো ব্যাপারটা বোঝা গেল। কিছুক্ষণ আগে বলেছি, তবু আবার বলে দিচ্ছি, কখনো কখনো কোশ্চেন হয় বিজনেসে পয়সা কোথায় কোথায় ব্লক হয়, বিজনেসে পয়সা কোথায় কোথায় ব্লক হয়। দেখো, পয়সা ব্লক হলো, প্রথমে ম্যাটেরিয়াল কিনে স্টোরে রাখছো, তাহলে পয়সা ব্লক হলো না। ম্যাটেরিয়াল কিনে তুমি স্টোরে রেখে দিলে, পয়সা তো ব্লক হয়েই গেল, পয়সা তোমার ব্লক হয়ে গেল। কেননা তুমি ক্রেডিটার্সকে ফোন করে বললে ম্যাটেরিয়াল শেষ হয়ে গেছে, ও বেশ কিছু টাইম রাখলো, ও বেশ কিছু মানে 10 দিন পর তোমাকে ম্যাটেরিয়াল পাঠালো। ঠিক আছে, আবার ওই দিক থেকে ধরো তোমাকে প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে তোমাকে ফোন করে বলেনি এখনো, তোমাকে 10 দিন পর ফোন করে বললো, তাহলে তোমার গোডাউনে কতদিন ম্যাটেরিয়াল পড়ে রইলো? 20 দিন টাকাটা আটকে রইলো। তারপর কি, তারপর হচ্ছে তোমার আর কোথায় কোথায় টাকা আটকে থাকে, একটা হচ্ছে র মেটেরিয়াল, স্টোরে টাকা আটকে থাকবে, এখানে টাকাটা ব্লক হচ্ছে, কেননা ম্যাটেরিয়ালটা কোথায় চলে গেলো, এখান থেকে ম্যাটেরিয়ালটা এখানে চলে গেলো, সেই তো টাকাটা ব্লক হচ্ছে। তাহলে এখানে 20 দিন ব্লক হলো, এখানে 15 দিন ব্লক হলো, পুরো কমপ্লিট করতে কাজটা 15 দিন লাগলো, তাহলে এখানে 20 দিন ব্লক হলো টাকা, এখানে 15 দিন ব্লক হলো, টোটাল 35 দিন ব্লক হয়ে গেল। তারপর মালটা তৈরি হয়ে যাওয়ার পর তোমার গোডাউনে চলে গেল, গোডাউন থেকে ওটা কোথায় যাচ্ছে, শোরুমে যখন মালটা যাচ্ছে, শোরুমে মালটা পড়েই আছে কতদিন ধরে, 30 দিন ধরে পড়ে আছে, তার মানে 30 দিন, তার মানে এখানে 20 আর 15 35 দিন টাকাটা ব্লক হলো, আরও 30 দিন 65 দিন টাকাটা ব্লক হয়ে গেল। তারপর ডেটার্স এসে মালটা কিনলো, ওকে মালটা বেচে দিলাম, ও টাকা এখন দিল না, 45 দিন পর টাকা দিল, তাহলে আরও 45 দিন টাকাটা ব্লক হয়ে গেল। তার মানে কোন কোন জায়গায় টাকা ব্লক হচ্ছে, এরকম জায়গায় টাকা ব্লক হচ্ছে। আর কি, আরও একটা অপশান আছে, সেটা কি প্রিপেড এক্সপেন্সেস। ধরো আমরা যেই ফ্যাক্টরিতে বিজনেস করছি, ফ্যাক্টরিটা আমাদের নেই, ঠিক আছে, কোনো ল্যান্ডলর্ডে এদের ল্যান্ডলর্ড ভাড়া চাইলো, বললো যে আমার এই মাসে খুব অসুবিধা চলছে, আমাকে কিছু ভাড়া অ্যাডভান্স দিন। বা কোনো এমপ্লয়ি আছে, ও বললো স্যার বাড়ির ফ্যামিলিতে কোনো সমস্যা আছে, তো আমাকে কিছু অ্যাডভান্স স্যালারি দিন। তার মানে কী হচ্ছে, টাকাটা আটকে পড়ে থাকছে, টাকাটা দিয়ে দিতে হচ্ছে। তো এরকম ক্ষেত্রেও হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে কোন কোন জায়গা থেকে তোমরা সাহায্য পেতে পারো, এই সমস্ত টাকা কোথায় কোথায় ব্লক আছে বললাম, এবার কোন কোন জায়গা থেকে তোমরা সাহায্য পেতে পারো, কোন কোন জায়গা থেকে তোমরা সাহায্য পেতে পারো, এই যে ক্রেডিটার্স, এই যে ক্রেডিটার্স থেকে সাহায্য পেতে পারি। ক্রেডিটার্সকে বললাম দেখুন আমি তো তোমার থেকে ম্যাটেরিয়াল কিনে নিয়ে যাচ্ছি, আমি এখন টাকা দিতে পারবো না, আমি 2 মাস পর টাকাটা দেবো। তার মানে 2 মাস তুমি টাকাটা রিলিফ পেয়ে গেলে 2 মাস পর তোমাকে টাকা পেমেন্ট করতে হবে, এটা একটা হতে পারে। আর কি, জেনারেলি কি হয়, আমাদের কোম্পানি যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে তাদের পেমেন্টটা কেমন করা হয়, হয় 15 দিন অন্তর, না হলে 1 মাস অন্তর। ডেলিকে ডেলি পেমেন্ট করা হয় না, ডেলিকে ডেলি পেমেন্ট করা হচ্ছে না, আমাকে 15 দিন বা 1 মাস পর যে পেমেন্ট করছি, তার মানে 1 মাস আমি রিলিফ পেয়ে যাচ্ছি, 1 মাস পর পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো তার মানে বুঝতে পারলে তো। এরকমই আছে আরও কিছু, ধরো ইলেকট্রিসিটি বিল আসতে পারে, ইলেকট্রিসিটি বিল, রেন্ট, এইগুলো পেমেন্ট করার কথা। ধরো রেন্ট এই মাসের টাকাটা কি করি আমরা, পরের মাসে 1 মাস পর পেমেন্ট করি, ডেলি তো পেমেন্ট করি না। ইলেকট্রিক বিল এইগুলো তো ডেলি পেমেন্ট হয় না, প্রতি মাসে যে বিল হয়, এই মাসে যে বিলটা আসে সেটা পরের মাসে পেমেন্ট করতে, 1 মাসের রিলিফ পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এখানটা যেটা বলছিলাম, এখানে কি কি, প্রথমে ধরো র ম্যাটেরিয়াল, WIP, ফিনিশ গুডস, ঠিক আছে, তো ডেটার্স, আর কি বলবো, প্রিপেড এক্সপেন্স, পি লিখলাম, এইগুলো তো বুঝতে পারছো সব কারেন্ট অ্যাসেট। অর্থাৎ এইগুলোকে কি বলে, এই সমস্ত কারেন্ট অ্যাসেটের যোগফলটাকে বলা হয় গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। কি বলে, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, তো আর কোথার থেকে তুমি মানে তোমার বেনিফিটগুলো পেয়ে যাচ্ছ, বেনিফিট পেয়ে যাচ্ছ তুমি ক্রেডিটার্সের থেকে, বেসিক্যালি ক্রেডিটার্সের থেকে, ক্রেডিটার্স, তারপরে হচ্ছে তোমার আউটস্ট্যান্ডিং ওয়েজেস, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং ওভারহেড, এদের থেকে বেনিফিটগুলো পেয়ে যাচ্ছ, এদের থেকে তুমি বেনিফিটগুলো পেয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে কারেন্ট লাইবিলিটি, এইগুলো হচ্ছে তোমার কারেন্ট লাইবিলিটি। তাহলে বেসিক্যালি কি হচ্ছে, আমার ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ, ঠিক আছে, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ যত টাকা দরকার, বিজনেস চালাতে গেলে তো আমার ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ কিছু টাকা দরকার, তো যত টাকা দরকার কিছু টাকা রিলিফ পেয়ে যাবে। কোথা থেকে রিলিফ পেয়ে যাবে, এই যে কারেন্ট লাইবিলিটির থেকে কিছু রিলিফ পেয়ে যাবে। যদি তুমি কিছু ধারফার পেয়ে যাও, ধরো ক্রেডিটার্সের থেকে 30 দিনের অ্যাডভান্টেজ পেয়ে গেলে, তার মানে এই জায়গাটা তুমি রিলিফ পেয়ে যাবে। অর্থাৎ এই গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল থেকে যদি আমরা কারেন্ট লাইবিলিটি বাদ দিয়ে দিই, তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল হয়, যেটা আমরা আগেও বলেছি। ঠিক আছে, ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ যত টাকা তোমার অ্যারেঞ্জ করতে হবে, তার মধ্যে কারেন্ট লাইবিলিটি থেকে তো কিছু টাকা পেয়ে যাবে, তাহলে সেই টাকাটা তোমার মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে কী হয়ে গেল, তোমার নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তো আশা করি বুঝতে পারলে কনসেপ্টটা অপারেটিং সাইকেল। এবার তোমাদের বইতে কী লেখা আছে সেটা আমি পড়ে দিচ্ছি। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, এটা হয়ে গেছে, আশা করি বুঝে গেছো। এবার লেখো একটা কনসেপ্ট, লেখো একটা লাইন লিখে রাখো, র ম্যাটেরিয়াল নিড টু কিপ
লেখো র ম্যাটেরিয়ালস need to keep raw material need to keep in stock for continuous production তো দেখো এই লাইনটাকে কিছু ভুল লেখা আছে, ভালো করে পড়ার চেষ্টা করো। বলছে র ম্যাটেরিয়াল নিড টু কিপ ইন স্টকে র ম্যাটেরিয়াল রাখতে হবে, ঠিক আছে। কন্টিনিউ প্রোডাকশনটাকে তুমি কন্টিনিউ রাখার জন্য তোমার র ম্যাটেরিয়াল অবশ্যই রাখতে হবে, র ম্যাটেরিয়াল অবশ্যই রেখে দিতে হবে। মানে স্টোরে দেখো, স্টোরে যদি তুমি র ম্যাটেরিয়াল না রাখো, প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে যখন ফোন করবে তুমি র ম্যাটেরিয়াল দিতে পারবে না, র ম্যাটেরিয়াল দিতে না পারলে তখন প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তোমার বেফালতু তোমাকে ওয়ার্কারদের পেমেন্ট করতে হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এবার প্রশ্ন হচ্ছে স্টকে কত টাকা রাখবো, স্টকে কতটা র ম্যাটেরিয়াল রাখবো, হাউ মাচ, স্টকে কত র ম্যাটেরিয়াল লাগবে। এটা কিসের উপর ডিপেন্ড করবে, দুটো জিনিসের উপর। ডিপেন্ডস অন, লেখো ডিপেন্ডস অন প্রোডাকশন প্ল্যান। আমার প্রোডাকশন প্ল্যানটা কি তার উপর ডিপেন্ড করবে। আর একটা কি ডিপেন্ড করবে, ইনভেন্টারি প্রকিউরমেন্ট পিরিয়ড। এই ইনভেন্টারি প্রকিউরমেন্ট পিরিয়ড তোমরা নিশ্চয়ই কস্টিংয়ে ম্যাটেরিয়াল চ্যাপ্টারটা শিখেছো, ম্যাটেরিয়াল কস্টিং, ওখানেই শিখেছিলে ইনভেন্টারি প্রকিউরমেন্ট পিরিয়ড জিনিসটা কি। তো সুতরাং ওটা ভালো করে জানা থাকলে এটা নতুন করে বলার কিছু নেই, ইনভেন্টারি প্রকিউরমেন্ট পিরিয়ড জিনিসটা কি, ঠিক আছে। আরে বাবা, আমি সাপ্লায়ারকে ফোন করে বললাম যে আমার ম্যাটেরিয়াল শেষ হয়ে গেছে, আমার ম্যাটেরিয়াল লাগবে, তো ও ম্যাটেরিয়াল পাঠাতে একটা নির্দিষ্ট একটা সময় নেবে, তো ওই পিরিয়ডটাকে বলছে ইনভেন্টারি প্রকিউরমেন্ট পিরিয়ড। তো মোটামুটি ব্যাপারটা বোঝা গেল অপারেটিং সাইকেল জিনিসটা কি। এবার তোমরা তোমাদের বই পড়লে বুঝে যাবে, আর নতুন কিছু লেখা নেই, আর নতুন কিছু বলার নেই এখানে। দেখো তোমাদের বইতে কি লেখা আছে, মানে এক্সামে তো লিখতে হবে, কেমন লিখতে হবে সেটা বলে দিচ্ছি। আমি দুটো বইয়ের কথাই বলে দিচ্ছি, দুটো বই আমার কাছে আছে, দুটো বইয়ে কী লিখেছে আমি সব বুঝিয়ে দিচ্ছি। এবার যেটা বেটার হবে সেটা তোমরা লিখবে। কি বলছে এই ধারণা অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যনির্বাহ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদনের জন্য যে সমস্ত ব্যয় হয় তার সমষ্টি হচ্ছে কার্যকরী মূলধন, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল জিনিসটা কি আগে নতুন করে বলার কিছু নেই, আগে অনেকবার বলেছি যে বিজনেসের যে ডে টু ডে অপারেশন হয় সেইগুলো কমপ্লিট করার জন্য মিনিমাম একটা টাকা রাখতে হবে, সেটাই ওয়ার্কিং ক্যাপিটাল। বলছে কার্যনির্বাহ সংক্রান্ত ব্যয় মানে অপারেশনাল কস্ট বলতে মানে কার্যনির্বাহ সংক্রান্ত ব্যয় বলতে কি বোঝায়, ম্যাটেরিয়ালের খরচ, লেবারের খরচ, তারপর ওভারহেডের খরচ, এইগুলোকে বোঝায়। কারবার শুরুর প্রথমে যে টাকাটা বিনিয়োগ করা হয় তার সাহায্যে কাঁচামাল ক্রয় করা হয়। প্রথমেই বলেছি কারবার শুরুতে যেই টাকাটা বিনিয়োগ করাবে, ইনভেস্ট করাবে, ওই টাকা দিয়ে তোমার কি করবে, কাঁচামাল ক্রয় করবে। তারপর লেবার আর ওভারহেডের সাহায্যে সেই কাঁচামালটাকে আস্তে আস্তে ফিনিশ গুডসে তৈরি করবে। তারপর ওই যে গুডসটা তৈরি হবে, ঠিক আছে, সেটা যখন মার্কেটে বিক্রি করবে, বিক্রির ফলে কী হবে, ডেটার্স ক্রিয়েট হবে। আর ডেটার্সের কাছ থেকে যখন টাকাটা কালেকশন করবে তারপর নগদ সৃষ্টি হবে। এই প্রক্রিয়াটা অর্থাৎ এই প্রসেসটা বারবার চক্রাকারে ঘুরতে থাকে, ঠিক আছে, চক্রাকারে ঘুরতে থাকে। এইভাবে একটি আবদ্ধ প্রক্রিয়া সম্পন্ন হতে যে অপারেটিং কস্ট হয়, ঠিক আছে, সেগুলির সমষ্টি হলো কার্যকরী মূলধন। পাশে একটা তোমার ছবি দিয়েছে, ছবি যেটা দিয়েছে সেটা তোমরা বুঝতে পারছো কি দিয়েছে, তাহলে এটা লিখলে হয়ে যাবে। আর একটা বইতে কি লিখেছে, আর একটা বইতে খুব সুন্দর লিখেছে, বলছে কোনো প্রতিষ্ঠানে কাঁচামাল ক্রয় বা তৈরি, কোনো প্রতিষ্ঠানে বলতে পারো কোনো বিজনেসে মানে ম্যাটেরিয়াল পারচেস করবে, ঠিক আছে, পারচেস করা থেকে শুরু করে, ঠিক আছে, সেই মানে ম্যাটেরিয়ালটা পারচেস করার পর সেই ম্যাটেরিয়াল দিয়ে কোনো একটা প্রোডাক্ট তৈরি হবে, সে প্রোডাক্ট তৈরি করে সেটা মার্কেটে বেচবে, বেচে টাকাটা কালেক্ট করবে। এই পুরো প্রসেসটা করতে, ঠিক আছে, এই পুরো প্রসেসটা করতে অনেকটা সময় লাগে। আর এই পুরো প্রসেসটা যখন একটা চক্রাকারে ঘুরতে থাকে তখন তাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। তারপর এইদিকে কি বলছে, এসসি কুচাল ওর নামে ও ওয়াইজ কি বলেছে সেটা একবার লিখে দিতে পারো। আর যে 4টে পয়েন্ট দিয়েছে, 4টে পয়েন্ট তোমাদের দিতেই হবে, ইম্পর্টেন্ট পয়েন্ট, 4টে পয়েন্ট তোমাকে দিতেই হবে। বলছে নগদ অর্থ থেকে পণ্যে এবং বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পণ্যের পুনরায় নগদে রূপান্তরিত। বললাম ক্যাশ টু ক্যাশ টাকা দিয়ে তোমার প্রথমে ম্যাটেরিয়াল কিনলে, ওই ম্যাটেরিয়ালটা থেকে প্রোডাক্ট তৈরি করবে, ফিনিশড হবে, তারপর প্রোডাক্টটা মার্কেটে বেচবে, ডেটার্স ক্রিয়েট হবে, ডেটার্সের টাকা কালেক্ট করবে। করতে যে
বেশ সময় লাগে। এই সময় লাগার কারণগুলো কি? 4টে পয়েন্ট বলেছে। কাঁচামাল সঙ্গে সঙ্গে উৎপাদনে লাগে না, ঠিক আছে? কাঁচামাল মানে তুমি যে ম্যাটেরিয়াল পারচেস করবে সেটা দিয়ে সঙ্গে সঙ্গে প্রোডাকশন করতে পারবে না, অর্থাৎ স্টোরে বেশ কিছুদিন পড়ে থাকবে। নাম্বার 2, উৎপাদন প্রক্রিয়ার অনেক সময় মানে উৎপাদন প্রক্রিয়ার সময় অনেক পণ্যই আছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদন শেষ হয়ে যায় না। আমি তোমার ফ্যাক্টরিতে ম্যাটেরিয়ালগুলো দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তো আর প্রোডাকশন হয়ে যাবে না, ঠিক আছে? সঙ্গে সঙ্গে তো মালটা তৈরি হয়ে যাবে না, সেটা ওটা পুরো অসমাপ্ত পণ্য মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস অবস্থায় থাকবে, সেটাকে ফিনিশ করতে বেশ কিছুদিন সময় লাগবে, ঠিক আছে? তাহলে ওখানেও টাকা আটকে থাকবে। 3 নম্বর বলেছে উৎপাদিত পণ্য উৎপাদনের পরে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় না, বেশ কিছুদিন গুদামে পড়ে থাকবে, ওয়্যার হাউসে পড়ে থাকে, যার ফলে ওই পণ্যের জন্য, ঠিক আছে, যে সমস্ত ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড যে খরচ হয় সেগুলোও আটকে থাকবে। এবং লাস্ট পয়েন্ট বলেছে অনেক সময় ধারে পণ্য বিক্রয় করা হয়, যার ফলে পণ্য বিক্রয় হয়ে গেলেও ক্রেতাদের কাছে অনেক দিন ধরে টাকা আটকে থাকে, অর্থাৎ যাদেরকে বিক্রি করেছে তাদের কাছে টাকাটা অনেক দিন ধরে আটকে থাকবে, কিছুদিন পরে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়। সুতরাং ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল নগদ অর্থের বহিঃপ্রবাহ থেকে আরম্ভ হয়, ঠিক আছে, এবং নগদ অর্থের অন্তঃপ্রবাহ মাধ্যমে সম্পন্ন হয়। প্রথমে মানে আউটফ্লো থেকে আরম্ভ হয়, ইনফ্লো থেকেই শেষ হবে। তো আশা করি যেটা বললাম বুঝতে পারলে, ঠিক আছে? যেটা বললাম বুঝতে পারলে। এই যে এখন যে লাস্টের যে লেখাটা লিখলাম এই লেখাটাই লিখবে, আগের লেখাটা বলে দিলাম ওটা বুঝে নিলে, আর এখানে কি লিখতে হবে আমি পুরো বলে দিলাম, এটা যদি পুরো লিখতে পারো তাহলে হয়ে যাবে। তাহলে তোমরা গুছিয়ে নেবে কোন লেখাটা লিখতে হবে। না, আগে যেই লেখাটা বললাম সেই লেখাটা প্রথম প্যারা দেবে, ভালো করে শোনো, আগে যেই লেখাটা বললাম সেই লেখাটা প্রথম প্যারা দেবে, তারপরে এই 4টে পয়েন্ট দিয়ে দেবে, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল যাই দিক একদম পুরো তোমাকে ফুল মার্কস পেয়ে যাবে। এবার যারা ইংলিশে লিখতে চাও তারা কি লিখবে? যারা ইংলিশে লিখতে চাও কি লেখা আছে দেখো, লেখাটা দেখেই তোমরা বুঝতে পারছো। বলছে দ্য টার্ম অপারেটিং সাইকেল মিনস, আগেই বলেছি অপারেটিং সাইকেল বলতে কি বোঝানো হয়েছে এখানে? টাইম ডিউরেশন, আগে বলেছিলাম না, টাইম ডিউরেশনকে বোঝানো হচ্ছে required to convert sales into cash after the conversion of resources। এখানে রিসোর্সেস মানে কি বলতে চাইছি বুঝলি তো? ম্যাটেরিয়াল কিনেছি, লেবার বাবদ খরচ করেছি, ওভারহেড বাবদ খরচ করেছি, ওইগুলোকে ইনটু ইনভেন্টারিজ, ঠিক আছে? বলছে অপারেটিং সাইকেল বলতে এখানে টাইম ডিউরেশন বোঝানো হয়েছে, টাইম ডিউরেশনটা রিকোয়ার্ড আছে টু কনভার্ট ক্যাশ ইনটু ক্যাশ, তাই তো? সেলস ইনটু ক্যাশ আফটার দ্য কনভার্সন। আমার যে ম্যাটেরিয়াল কিনেছিলাম, লেবার, ওভারহেড এইগুলো যে সমস্ত খরচ করেছিলাম, তো এখান থেকে যে ম্যাটেরিয়ালটা থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে, তৈরি করে প্রোডাক্টটা মার্কেটে বেচবো, ঠিক আছে? প্রোডাক্টটা তৈরি করে মার্কেটে বেচবো, ডেটার্স ক্রিয়েট হবে, ডেটার্সের থেকে টাকা কালেক্ট করবো, অর্থাৎ প্রথমে টাকা খরচ করা, অর্থাৎ প্রথমে আউটফ্লো থেকে ইনফ্লো হতে যে টোটাল যে সময়টা লাগছে, যে টাইম ডিউরেশনটা লাগছে, এটাই হচ্ছে অপারেটিং সাইকেল। Therefore the operating cycle of a manufacturing firm involve 3 phases। এই 3টে ফেজ তোমাকে অবশ্যই দিতে হবে। বলছে অ্যাকুইজিশন অফ রিসোর্সেস, রিসোর্সেসটা মানে অ্যাকুইজিশন করতে হবে। রিসোর্স মানে কি বললাম? ম্যাটেরিয়াল, লেবার, পাওয়ার, মানে ওভারহেডের কথা বলছে। ফর দ্য পারপাস অফ প্রোডাকশন, প্রোডাকশন করতে গেলে এই জিনিসগুলো তোমরা অবশ্যই খরচ করতে হবে। নাম্বার 2, তাহলে বুঝতে পারলে রিসোর্সেস মানে কি বললাম? র ম্যাটেরিয়াল, লেবার, পাওয়ার, ঠিক আছে তো? নাম্বার 2 বলছে প্রোডাকশন প্রসেস হুইচ ইনভলভ কনভার্সন অফ র ম্যাটেরিয়াল ইনটু ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যান্ড ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনটু ফিনিশ স্টক। মানে নর্মাল ব্যাপার, আমরা যখন সাপ্লায়ার থেকে ম্যাটেরিয়ালগুলো কিনলাম, ম্যাটেরিয়ালগুলো কিনে তো স্টোরে রাখবো, স্টোর থেকে ম্যাটেরিয়ালগুলো তোমার প্রোডাকশন প্রসেসে পাঠাবো, আর প্রোডাকশন প্রসেস থেকে তোমার ফিনিশ গুডসে কনভার্টে বেশ কিছুদিন সময় লাগবে, ঠিক আছে? বেশ কিছু সময় লাগবে, তো এটাই বলেছে। আর নাম্বার 3 বলেছে সেল অফ ফিনিশ গুডস আইদার ফর ক্যাশ অর ক্রেডিট, ঠিক আছে? সেল অফ ফিনিশ গুডস আইদার, আমরা যে ফিনিশ গুডসটা হচ্ছে না, তৈরি হচ্ছে, সেটা আমরা ক্যাশেও বেচতে পারি, আবার ধারেও বেচতে পারি। ক্রেডিট সেল হলে টাকাটা আসতে, টাকাটা কালেক্ট হতে বেশ কিছু সময় লাগবে, তাই বলছে ক্রেডিট সেল টেক দ্য ফর্ম অফ রিসিভেবল হুইচ উইল বি আলটিমেটলি কনভার্টেড ইনটু ক্যাশ থ্রু কালেকশন। এটাই বলেছে। তার মানে ইংলিশে যেটা বললাম এইটুকু লিখলেই হয়ে যাবে, আর বাংলায় যেটা বললাম ওটা লিখলেই হয়ে যাবে। তো সুতরাং তোমরা দেখে নিলে, ঠিক আছে? যারা ইংলিশে পড়ছে তো বাংলা ওই জায়গাটা দেখতে হবে না, যারা বাংলায় পড়ছে ইংলিশে এই জায়গাটা দেখতে হবে না। তো বুঝিয়ে দিলাম, এইটুকু লিখলেই এনাফ, আর কিছু দরকার নেই, ঠিক আছে? আর কিচ্ছু দরকার নেই। অপারেটিং সাইকেল, আশা করছি এই ভিডিওটা থেকে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। তাও যদি কোনো রকমের কোনো ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা যদি সত্যি তোমাদের কোনো হেল্প হয় তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।